নমস্কার বন্ধুরা, আমি সঞ্জয় চৌধুরী বুবাই আর আপনি আছেন সঞ্জয় চৌধুরী ইউটিউব চ্যানেলের সাথে। আজকে আমরা দুটো ভিডিও দেখব এবং বর্তমানে যে ইসরায়েলের সাথে ইরানের যে কনফ্লিক্ট চলছে এবং এটা আমি জাস্ট শুধুমাত্র একটা কনফ্লিক্ট বলবো না, এটাকে বলবো যে একদম ফুল ফ্রেজ যে যুদ্ধ, সেই যুদ্ধ শুরু হয়ে গেছে ইরানের সাথে ইসরায়েলের। এই নিয়ে আমি আজকে কিছু মতবাদ রাখবো আমার নিজের এবং দুটো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। একটা ভারতের ভিডিও, যিনি খুব গণ্যমান্য একজন টিচার, উনি প্রশান্ত স্যার বলে ওনাকে সবাই চেনেন, এবং আরেকটি বাংলাদেশের ভিডিও। ভদ্রলোককে আমি খুব একটা চিনি না, কিন্তু ওনার ভিডিও বেশ ভালো ভিউ হয় এবং লোকে ওনাকে দেখে। তো দুটো ভিডিও নিয়ে আজকে কথা বলবো এবং ইসরায়েল এবং ইরানের মধ্যেখানে যে পাকিস্তানের ব্যাপারে ইসরায়েল কি ভাবছে বা ইরান কি ভাবছে, পাকিস্তান কাকে হেল্প করতে চাইছে বা কার সাপোর্ট করতে চাইছে বা কার পতাকা জ্বালাতে চাইছে, এইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। পাকিস্তানকে বাংলাদেশ কীভাবে সাপোর্ট করছে, বাংলাদেশের কী করা উচিত, পাকিস্তানকে নিয়ে বাংলাদেশের যে নতুন মতবাদ, ডক্টর ইউনূসের সরকারে বাংলাদেশ তো এখন প্রো পাকিস্তানি হয়ে গেছে, ভারতের বিরোধিতা করছে। তো এই ব্যাপারে বাংলাদেশ কি ভাবছে, বাংলাদেশের মানুষজন কী ভাবছে এবং ইউটিউবার যিনি রয়েছেন উনি কী ভাবছেন, সে নিয়ে আমরা আলোচনা করব। চলুন, প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা একটা স্ক্রিনশট দেখে নিই। ইউটিউব ভিডিও দেখুন, ভালো করে টাইটেলটা পড়ুন, আফটার ইরান পাকিস্তান ইজ নেক্সট, ওল্ড ভিডিও অফ নেতানিয়াহু গোজ ভাইরাল বাই প্রশান্ত ধাবন। এই প্রশান্ত স্যারের আমি কথা বলছিলাম, যে ইনি একজন ভারতের গণ্যমান্য টিচার। ইনি কেরিয়ার 247 বলে একটি চ্যানেল ইনি চালান এবং এনার ভিডিও একদম পুরো তথ্য ঠিক, একদম ইনি প্রপার প্রমাণ, প্রপার এভিডেন্স ছাড়া কোনো কথা বলেন না এবং যথেষ্ট বিশ্বাসযোগ্যতার সাথে তার ভিডিও লোকে দেখে এবং এই জন্যই ওনাকে পছন্দ করে যে উনি একদম প্রপার এভিডেন্স নিয়ে কথাবার্তা বলেন এবং কোনো রকম ফেক বা কোনো কিছু জাস্ট আইডিয়ার ওপর বেস করে কিচ্ছু বলেন না তিনি। তো ইনি জাস্ট 4 ঘন্টা আগে ভিডিওটা আপলোড করেছে এবং ভিডিওতে যে টাইটেল হয়েছে যে ইরানের পরে কি ইসরায়েলের পরের টার্গেট কি পাকিস্তান, যদি পাকিস্তানকে টার্গেট করা হয় তাহলে পাকিস্তান কি তারা পারবে এবং পাকিস্তান কি করছে এই মুহূর্তে, পাকিস্তান তার ভূমিকা কি হতে চলেছে আগামী দিনে, এই ব্যাপার নিয়ে এটা একটা কথা তিনি বলেছেন। আর একটা ভিডিও আমি দেখাবো, সেটা হচ্ছে এই ভিডিওটা। এই ভিডিওটাতেও ইনি ভদ্রলোক নায়েম আলী কি ইনি জানি না কি টাইটেল রয়েছে। তো এনার ভিডিও লোকে বেশ ভালোই দেখে। ইরানের পক্ষে মাঠে নামলো পাকিস্তান, এই কি উড়াধুরা পরিকল্পনা দিল। যাই হোক, বাংলাতে আমি বাঙালি, বাংলাতে টিউটোরিয়াল বানাই, ভিডিও বানাই। তো ইনি কি বলছেন আগে আমরা শুনে নিই। চলুন আমি প্লে করব ভিডিওটা, ভালো করে শুনুন কি বলছে ইনি। একদম আন্তরিকভাবে ধন্যবাদ জানাই পাকিস্তানকে, বাংলাদেশেরও এই কাতারে আসা উচিত। তবে মনে হয় না ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এভাবে কোনো পদক্ষেপ নেবেন, কারণ আমাদের তো কিছু নাই, নেবেনই কই থেকে। তবে ভারতের অবস্থানটা একটু ক্লিয়ার করি। ভারতের এই বিজেপির মোদীর সরকার, তার বন্ধুত্ব টার্গেট সবকিছুই হচ্ছে, আপনি দেখবেন যে অ্যান্টি ইসলামিক যেই অবস্থানগুলো আছে, যে রাষ্ট্রগুলো তাদের সাথে নেহুর পক্ষে কথা বলছেন, সেখানে তাদের দেশের মানুষ কাজ করছে, বিভিন্ন জায়গায় নাকি তাদের বাহিনীও আছে। কিন্তু অপরদিকে ভারতেরই আরেকটা রাজনৈতিক দল কংগ্রেস, যারা 1971 বাংলাদেশকে সহযোগিতা করছে, সেই দলের যিনি বর্তমান একজন উদীয়মান নেত্রী আছেন প্রিয়াঙ্কা গান্ধী, তিনি কিন্তু বলছেন যে মোদির উচিত ছিল এটা নিয়ে সমালোচনা করা। সমালোচনা তো দূরের কথা, আপনার ইসরায়েলকে বাহাবা দিচ্ছে। তো পাকিস্তানের অবস্থান কি? তার মানে ভারতের সবার অবস্থান কিন্তু ইসরায়েলের পক্ষে না, বিজেপির শুধু। দর্শক, ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্নের আহ্বান পাকিস্তানের। ইরানের সাথে চলমান এই যুদ্ধের মধ্যেই ইতিমধ্যে আরব রাষ্ট্রগুলোর মধ্যে বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছি। তবে এর মধ্যে সবচেয়ে আগে এগিয়ে এসেছে পাকিস্তান। এমনকি যেই ঘোষণা দিছে, আমার তো ভয়ই লাগে যে কখন পাকিস্তানরে উল্টা টার্গেট করে বসে ইসরায়েল, এবং ইসরায়েলের সে সক্ষমতা আছে পাকিস্তানে হামলা চালানোর। কেন? ইরানে যদি চালাইতে পারে তাহলে পাকিস্তানেও পারবে, বর্ডার কাছাকাছি। তবে পাকিস্তান এই বিষয়গুলোকে ভয় পাচ্ছে না, উল্টো ইরানের সাহস যোগানোর জন্য আপনার খুবই কঠিন এক ভাষণ দিয়েছে পাকিস্তান, যেটা দেওয়ার দরকার ছিল সৌদি যুবরাজের। আমি মনে করি সিরিয়াসলি, ট্রাস্ট মি, ইরানের প্রতি পূর্ণ সমর্থন জানানোর পাশাপাশি একই সঙ্গে বিশ্বের মুসলিম দেশগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছে
পাকিস্তান। পাকিস্তানের জাতীয় পরিষদে বক্তব্য রাখতে গিয়ে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ, খুবই সাহসী একজন ব্যক্তিত্ব, তার বক্তব্য আমরা ইরানের পাশে আছি এবং তাদের স্বার্থ রক্ষায় প্রত্যেকটি আন্তর্জাতিক মঞ্চে সমর্থন জানাবো। উনি প্রথমেই দুটো কথা বললেন যে ভারতের মোদি সরকার তিনি ইসরায়েলের সাপোর্টে কথা বলছেন এবং বাহবা জানিয়েছেন, এবং প্রিয়াঙ্কা গান্ধী যিনি কংগ্রেসের একজন উদীয়মান নেত্রী তিনি কিন্তু এর বিরোধিতা করতে বলেছেন মোদি সরকারকে। যাক, তিনি প্রথমেই ক্ল্যারিফাই করে দিলেন ভারতের সবাই কিন্তু ইসরায়েলের সাপোর্টে না, ভারতের শুধুমাত্র বিজেপি সরকার ইসরায়েলের সাপোর্টে কথা বলছে। আচ্ছা, তিনি এটাও বললেন যে পাকিস্তান পুরোপুরি ইরানের পক্ষে দাঁড়িয়েছে, বাংলাদেশেরও উচিত ইরানের পক্ষে কথা বলার। এবং খাজা আসিফ বলে একজন যিনি পাকিস্তানের বিদেশমন্ত্রী রয়েছেন তাকে উনি খুব সাহসী বললেন, যদিও উনি ভারতের কাছে খুব একজন এন্টারটেনিং একজন ব্যক্তিত্ব, যিনি ভারতীয়দেরকে অপারেশন সিন্দুরের আগে থেকে এবং অপারেশন সিন্দুরের পরেও অনেকভাবে তিনি এন্টারটেনমেন্ট করেছেন ভারতীয়দেরকে, এবং একটা মিমের একটা বেশ ভূমিকা পালন করেন উনি। ওনাকে নিয়ে অনেক মিম তৈরি হয়েছে আর উনি হাসান। তো যাই হোক, ওনাকে উনি সাহসী বলেছেন, যে অবশ্য মজা পাওয়ার জন্য সাহস লাগে। তো যাই হোক, ব্যাপার হচ্ছে যে উনি কিন্তু ক্ল্যারিফাই করেছেন যে এই খাজা আসিফ বিশ্বের যত মুসলিম কান্ট্রিগুলো রয়েছে তাদেরকে একত্রিত হতে বলেছেন, কারণ যদি পাকিস্তান সেই সব মুসলিমদের সঙ্গে একত্রিত না হয়, মুসলিম রাষ্ট্রের সাথে একত্রিত না হয়, তাহলে ইরানের পরে পাকিস্তানকে হামলা হতে পারে এবং এইভাবে একটার পর একটা মুসলিম কান্ট্রিগুলো কেউ না কেউ হামলা করতে থাকবে আগামী দিনে। তো যাই হোক, উনি, আমি জানি না উনি কতটা জাস্ট ভিডিও দেখে ভিডিও বানান নাকি তার নিজস্ব কোনো বুদ্ধিমত্তা রয়েছে যে উনি কোনো কিছুর উপর বেস করে বা নিজের আইডিয়ার উপরে করেন। দেখুন, আমি একটা কথা বলবো যে পাকিস্তানে কিন্তু হামেশাই রেগুলার বেসিসে যখন ইসরায়েল গাজার ওপরে যখন অ্যাটাক করছিল, গাজাকে যখন একটার পর একটা বিল্ডিং একটার পর একটা এলাকা তারা মিসাইল করে ধ্বংস করে দিচ্ছিল আর কি, তখন কিন্তু পাকিস্তানে হামেশাই ইসরায়েলের পতাকা, ভারতের পতাকা এবং আমেরিকার পতাকা পোড়ানো হতো, রাস্তায় পেতে রাখা হতো যাতে উপর দিয়ে গাড়ি ঘোড়া পা দিয়ে সবাই যেতে পারে। এইগুলো কিন্তু ইসরায়েল ফলো করে, আমেরিকা ফলো করে, সবাই ফলো করে, কিন্তু ওরা পাত্তা দেয় না, কারণ ওরা জানে যে সাধারণ মানুষের মধ্যে একটা অন্যরকম চিন্তাধারা থাকতে পারে, কিন্তু সেই দেশ যারা চালাচ্ছে অর্থাৎ সেই দেশের নেতা মন্ত্রী এবং আর্মি তাদের আমেরিকা এবং ইসরায়েলের প্রতি কী চিন্তাভাবনা রয়েছে এটা তারা জাস্ট ফলো করে, তারা সাধারণ মানুষকে কোনো পাত্তাই দেয় না। চলুন এবার আমরা প্রশান্ত স্যারের যে ভিডিওটা সেই ভিডিওটা একবার শুনে নিই। तब पाकिस्तान भी इनके लिए एक टारगेट बन जाएगा। अभी के लिए करंट फॉर्म में अगर मैं बात करूं, पाकिस्तान एक पपेट है यूएसए का। किसी पाकिस्तानी को ये बात सुन के बुरा लगता है या नहीं लगता, तो आई एम जस्ट स्पीकिंग द ट्रूथ। ठंडे दिमाग से सोचोगे, यू विल रियलाइज दैट एज वेल। इमरान खान ने यूएसए के अगेंस्ट कुछ स्टेटमेंट्स दी थी, उसके अगेंस्ट दुनिया भर के केसेस वगैरह करके जेल में डाल दिया है और वो तब से जेल में ही है, लगता नहीं है कि कभी बाहर आने वाला है। सिमिलरली आप हिस्ट्री में देख लीजिए, पाकिस्तान में किसी भी लीडर ने यूएसए के अगेंस्ट स्टेटमेंट देने की कोशिश करी है, इमीडिएटली उसके अगेंस्ट एक्शन लिया गया है। और आज भी यूएसए ने अपने F-16 फाइटर जेट्स पाकिस्तान को दिए हैं और उन फाइटर जेट्स की मेंटेनेंस के लिए भी यूएस रेगुलरली $400 मिलियन पाकिस्तान को देता रहता है। जिस दिन इजराइल को दिख गया कि अब पाकिस्तान आज्ञाकारी बच्चा नहीं रहा, अब हमारी बात नहीं सुन रहा, तालिबान का टेक ओवर हो गया है, अब यहाँ पे थोड़ा बहुत जो हमारा कंट्रोल था वो भी अब जा चुका है। जबकि अभी भी आप देखो, पाकिस्तान में आए दिन इजराइल के झंडे, यूएसए के झंडे जलाए जाते हैं, मगर इजराइल फोकस करता है इनके लीडर्स पर। जैसे फॉर एग्जांपल आसिम मुनीर और इससे पहले जो जनरल बाजवा था, इन सब के जो अकाउंट्स हैं ये सब यूएस डॉलर्स में पड़े हैं अमेरिकन बैंक्स में। इनकी जो ट्रेनिंग हुई है वो यूएस में हुई है। इनको आज भी सर्वाइवल के लिए जो मेजॉरिटी पैसा चाहिए होता है ये IMF, एशियन डेवलपमेंट बैंक, वर्ल्ड बैंक से मिलता है, जिससे पाकिस्तान सस्टेन कर पाए। तो चाहे सड़कों पे नेतन्याहू, ट्रंप और बाकी जो यूएस की एडमिनिस्ट्रेशन है उनको पता है जो आम पाकिस्तानी है उसकी क्या सेंटिमेंट है, मगर जो इनके नेता हैं ये काफी हद तक यूएस के कंट्रोल में है। जिस दिन नेता हाथ से बाहर निकल गए इनके और यूएसए को लगा कि अब खतरा है, उस दिन बिल्कुल जो ईरान के साथ आज के समय इजराइल कर रहा है, पाकिस्तान के साथ भी सेम हो रहा होगा। दैट इज
তো বোঝা গেল কি বললো যে এখনও কিন্তু পাকিস্তান একজন পাপেট। কার পাপেট? আমেরিকার পাপেট। আর আমেরিকার সবথেকে বড় অ্যালাইকে? আমেরিকার সবথেকে বড় অ্যালাই হচ্ছে ইসরায়েল। ইসরায়েলের হাত আমেরিকা কোনো দিন ছাড়বে না। কেন ছাড়বে না? কারণ প্রথম যখন ইসরায়েলকে একটা অ্যাজ এ কান্ট্রি হিসেবে রিকগনাইজ করা হয় তখন আমেরিকায় প্রথম তাদেরকে চিহ্নিত করেছিল একজন একটা দেশ হিসাবে। প্লাস মিডল ইস্টের মধ্যে ইসরায়েলকে সবসময় সাপোর্ট করবে আমেরিকা এই কারণে, কারণ মিডল ইস্টের উপরে যে কন্ট্রোলটা, সেই কন্ট্রোলটা একমাত্র ইসরায়েলের দ্বারাই সম্ভব। ইসরায়েল একটা অ্যাগ্রেসিভ কান্ট্রি এবং ইসরায়েলকে সার্ভাইভ করতে হয়। ইসরায়েল একসঙ্গে 7খানা ফ্রন্টে যুদ্ধ করেও সার্ভাইভ করে যায়, এমন একটা দেশ। টেকনোলজিতে, শিক্ষা দীক্ষাতে, অর্থনৈতিক দিক দিয়ে ইসরায়েল অনেক বেশি উন্নত, ফার বেটার দ্যান আদার কান্ট্রিজ ইন মিডল ইস্ট। তো মানে ইসরায়েল খুব জরুরি মিডল ইস্টে আমেরিকার জন্য। সেই জন্য আমেরিকা সবসময় সাপোর্ট করে যাবে ইসরায়েলকে। আচ্ছা, দ্বিতীয় কথা, সাধারণ মানুষের সেন্টিমেন্ট পাকিস্তানে কি রয়েছে এটা নিয়ে না আমেরিকা মাথা ঘামায় না ইসরায়েল মাথা ঘামায়, ভারতীয়রা হয়তো মাথা ঘামায় না, কিন্তু যারা নেতা রয়েছে, যারা আর্মি চিফ রয়েছে, তাদের যাবতীয় যত অ্যাকাউন্ট, সব অ্যাকাউন্ট কিন্তু আমেরিকান ব্যাংকে অ্যাজ এ ডলারে পড়ে রয়েছে। সুতরাং তারা কি ভাবছে, তারা কিন্তু এখনও প্রো আমেরিকান, তারা এখনও আমেরিকার বিরুদ্ধে কোনো রকম কথা বলার সাহস পায় না। কেন সাহস পায় না? কারণ তারা এখনও আজ্ঞাকারী বাচ্চা, যেটা বললো প্রশান্ত স্যার আর কি, যে তারা এখনও কথা মানে বাধ্য ছেলের মতন হয়ে রয়েছে। যেদিন তারা অবাধ্য হয়ে যাবে, যেদিন আমেরিকার মনে হবে যে না, পাকিস্তান আর কথা শুনবে না, পাকিস্তান ভবিষ্যতের জন্য মানে খাতরা যাকে বলে হিন্দিতে, যে এরা আর কথা শুনবে না ভাই, এরা নিজেদের মতন করে চলতে চাইছে, এরা আমাদেরকে আর সাপোর্ট করবে না, আমরা যেটা বলবো এটা শুনবে না। যেদিন ইসরায়েল বুঝতে পারবে যে পাকিস্তান এই ধরনের একটা এদের নেতামন্ত্রীদের মধ্যে মনোবৃত্তি তৈরি হচ্ছে, সেই দিন কিন্তু আজকে যে ইরানের অবস্থা হচ্ছে সেই অবস্থা পাকিস্তানেরও হবে। যে মানে ইতিহাস সাক্ষী রয়েছে, আমি বলছি ইতিহাস সাক্ষী রয়েছে, যে নেতা মন্ত্রী পাকিস্তান থেকে আমেরিকার বিরুদ্ধে কথা বলার চেষ্টা করেছে, তারা অবশ্যই তাদেরকে গদি থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে কোনো না কোনো কারণ দিয়ে, কোনো না কোনো কেস দিয়ে জেলে বন্দি করে রাখা হয়েছে। ইমরান খান বলেছিল, ইমরান খান অত বড় একজন পার্সোনালিটি পাকিস্তানের বুকে, শুধু পাকিস্তানের না, ইমরান খান একজন ইন্টারন্যাশনাল পার্সোনালিটি, যাকে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড তাকে চেনে। তার মতন একজন পার্সোনালিটি যখন আমেরিকার বিরুদ্ধে কথা বলতে লাগলো, তখন তাকে কিন্তু হাজার রকমের কেস দিয়ে তাকে জেলে বন্দি করে রেখেছে, এখনও অবধি ছাড়া পায়নি। আগামী দিনে সারা জীবনে সে ছাড়া পাবে কি না জেল থেকে, এটা নিয়ে সন্দেহ রয়েছে। সেই জন্যই বলা হচ্ছে যে যেদিন আমেরিকা বুঝতে পারবে পাকিস্তান আর কথা শুনবে না, পাকিস্তান আর তার পাপেট নেই, সেই দিন কিন্তু আজকে যে ইরানের অবস্থা হচ্ছে পাকিস্তানেরও সেই অবস্থা হবে। পাকিস্তান, আমেরিকা এবং ইসরায়েল পাকিস্তানে অ্যাটাক করতে 2 সেকেন্ড ভাববে না। এই যে ওই বাংলাদেশি যে দাদা বললেন যে সাপোর্ট করা উচিত, পাকিস্তান মাঠে নেমে পড়েছে, একজনও কিন্তু কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দেয়নি। তারা বলেছে যে আমাদের একত্রিত হওয়া উচিত, অবশ্যই একত্রিত হওয়া উচিত, একত্রিত হতে কোনো রকম কিছু, কিন্তু তারা একত্রিত হচ্ছে, কারো বিরুদ্ধে তো যাচ্ছে না। যেদিন আমেরিকার বিরুদ্ধে চলে যাবে, যেদিন ইসরায়েলের বিরুদ্ধে চলে যাবে, সেদিন কিন্তু খেলা শুরু হয়ে যাবে, মাঠে ভরপুর খেলা শুরু হয়ে যাবে। তো সুতরাং বাংলাদেশ যারা পাকিস্তানের হয়ে নাচছিল অপারেশন সিন্দুরের আগে, তারা কিন্তু এই মুহূর্তে একটুখানি ঠান্ডা আছে যে ভাই বড়সড় ক্ষতি করে দিয়েছে পাকিস্তানের 11খানা এয়ারবেস, ঠিক আছে। ক্ষয়ক্ষতিতে ভারতেরও হয়েছে। দেখুন, যুদ্ধ ভালো জিনিস না, যুদ্ধ খারাপ জিনিস। প্রতিটা দেশের জন্য, বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য যুদ্ধ খারাপ জিনিস। যুদ্ধতে ক্ষয়ক্ষতি হয়, সবারই হয়, কারোর বিষয়ে কারোর কম হয়। তো ভারতেরও হয়েছে ক্ষয়ক্ষতি, কিন্তু পাকিস্তানের যে ক্ষয়ক্ষতি হয়েছে তাতে কিন্তু তাদের যে প্রোপাগান্ডা তারা চালাচ্ছিল, আমাদের কিছু হয়নি, অমুক তমুক হ্যান ত্যান, আমরা অমুক করেছি তমুক করেছি, সব আস্তে 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 বেরিয়ে আসছে। আজকে ইউএনএ ভিটো নিয়ে চায়না বলছে যে আমি ভিটো করে দেব ইন্ডিয়ার বিরুদ্ধে, কারণ তুমি আমাদের PL-15 ফেরত দাও, যেটা অক্ষত অবস্থায় ভারতের পাঞ্জাবে যেটা পড়েছিল, একদম অক্ষত, কিছু নেই, খালি তার বারুদ শেষ হয়ে গেছে। যে জ্বালানি ছিল সেই জ্বালানিটা খালি শেষ হয়েছে, তার যে মেকানিজম, তার যে টেকনোলজি, তার যে ওয়্যার হেড, সবগুলো অক্ষত অবস্থায় রয়েছে। তাকে জ্যাম করে দেওয়া হয়েছিল, সে টার্গেট খুঁজেই পায়নি। ও টার্গেট না খুঁজে পেয়ে পাগলের মতন এদিক ওদিক ঘুরে তার একসময় তো তার ফিউল শেষ হবে, তার যে জ্বালানির জন্য যে উঠছিল সেই জ্বালানি শেষ হয়েছে, সে পড়ে গেছে মাটিতে, বাস্ট করেনি ওটা। সেইটা ভারত নিয়ে পুরো তাকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে তার যে টেকনোলজি,
তার যে কারিগরি, তার যে মানে ব্যাপার স্যাপারগুলো যেভাবে এটা তৈরি হয়েছে, এটা নিয়ে আমরা অনেক রিসার্চ করেছি এবং আমরা বিভিন্ন দেশকে সেটা সেই ডেটা পাঠাচ্ছি। চীন ঘাবড়ে গেছে। চীন কী করবে? যে আমাদের টেকনোলজি যদি এখন ওদের হাতে চলে যায়, আমরা কীভাবে মিসাইল বানিয়েছি, তাহলে সেই মিসাইলকে প্রতিরোধ কী করে করতে হবে সেটাও তারা জেনে ফেলবে। আমাদের PL-15 টেকনোলজি দরকার নেই, আমাদের কাছে ব্রহ্মোস রয়েছে, কিন্তু PL-15 কীভাবে কাজ করছে সেটা যদি আমরা জানতে পারি, তাহলে তার এগেনস্টে PL-15 বা PL-15 টাইপের যে মিসাইলগুলো রয়েছে সেগুলোকে কী করে আটকাবো আমরা, সেগুলো কী করে ডিফেন্ড করব, সেই টেকনোলজি তো আমাদের কাছে চলে আসবে না। এই জন্য চায়নার মাথা খারাপ হয়ে গেছে, চীনের। তো এই সব টেকনোলজির উপরে পাকিস্তান ভরসা করছে না। পাকিস্তান এখন আমেরিকাকে যে বলছে যে আমাকে দাও এয়ার ডিফেন্স সিস্টেম দাও, জার্মানিকে যে বলছে আমাকে এয়ার ডিফেন্স সিস্টেম দাও, চায়নাকে বলুক, চায়নার উপরে তো ভরসা করতে পারছে না। চায়নার উপরে ভরসা করে থাকবো, আবার ইন্ডিয়া মারবে, আবার ব্রহ্মোস পাঠাবে, আবার সুখোই পাঠাবে, আবার রাফাল পাঠাবে। এদিক দিয়ে যদি ইন্ডিয়া শুরু করে, উপাস থেকে যদি ইসরায়েল শুরু করে, যাবে কোন দিকে? বাংলাদেশের তো কিছুই নেই, দাদা নিজের মুখেই বললেন যে বাংলাদেশের তো কিছু নেই, সাহায্য করবে কী করে? যাই হোক, একটু চিন্তা বিচার বিবেচনা করে কথা বলা উচিত। আর আমার মনে হয় না পাকিস্তান সরাসরিভাবে ইরানকে সাপোর্ট করতে পারবে, কারণ পাকিস্তানের নূর খান এয়ারবেস এখনও আমেরিকার কন্ট্রোলে, এবং পাকিস্তানের এয়ারবেসগুলোকে আমেরিকা নিজের কন্ট্রোলে রেখেছে এই কারণে যাতে ইরানকে টার্গেট করতে পারে। ইরান আর পাকিস্তান বর্ডার শেয়ার করে, সেই জন্য। তো যাই হোক, যদি যেদিন মনে হবে যে পাকিস্তান আর বাধ্য ছেলে নেই, অবাধ্য হয়ে উঠছে, সেই দিন পাকিস্তানেরও খবর আছে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে অন্য একটি ভিডিওতে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।